আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, গত 24শে মার্চ 2020 ইংরেজি অর্থাৎ করোনা মহামারী শুরু হতে আজ পর্যন্ত তোমাদের জন্য যে কয়বার অনলাইন ক্লাসে এসেছি তার মধ্যে আজকে আমি 394 নম্বর অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই 394 নম্বর অনলাইন ক্লাসের শুরুতে তোমাদের প্রতি রইল আমার সালাম, শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে সংযুক্ত থাকবে। আজকে আমি আধুনিক পদার্থবিজ্ঞান এর সূচনা অধ্যায় থেকে 2-3টি সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো অনেক গুরুত্বপূর্ণ টপিকস, তোমরা যদি সাথে থাকো তোমাদেরই লাভ ছাড়া ক্ষতি হবে না। আর তোমাদের প্রতি আমি অনুরোধ রাখবো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসের লিঙ্কটা তোমাদের প্রত্যেকের আইডিতে যদি শেয়ার করে দাও, তাহলে তোমাদের সাথে সংযুক্ত থাকা বন্ধু বান্ধবীরাও আজকের ক্লাসটা দেখার সুযোগ পাবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি গতকালকে ইউনিক আইডির তথ্য ফর্মটি কিভাবে পূরণ করবে সে সম্পর্কিত একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছি। তো যেহেতু ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর ইউনিক আইডি অবশ্যই করতে হবে, সেহেতু তোমরা ভিডিওটা যদি দেখে নাও সেই ক্ষেত্রে তোমরা ফর্মটা কিভাবে পূরণ করবা সেটা যথাযথভাবে বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। আমি বলছিলাম আজকে আমি তোমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় থেকে 2-3টি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা আমি বোর্ডে লিখছি, কাইন্ডলি একটু দেখো। আমি বোর্ডে লিখছি যে কোন পারমাণবিক কণার নিশ্চল ভর 2.6 × 10⁻27 কেজি। দেখো প্রিয় শিক্ষার্থী, এই ম্যাথটি তোমাদের শর্ট সিলেবাস বহির্ভূত, কিন্তু আমি তো আজকে একদিনের জন্য এই অনলাইন ক্লাসগুলি করতেছি না। আমি অনলাইন ক্লাসগুলি করতেছি তোমাদের পরবর্তীতেও যারা আসবে তারাও যাতে এই অনলাইন ক্লাসগুলি থেকে কি বুক করতে পারে, সুবিধা বুক করতে পারে। তাই আর এই যে ম্যাথগুলি, এগুলি কিন্তু তোমাদের এখন কাজে না আসলো, পরবর্তীতে কিন্তু এই ম্যাথগুলি কাজে আসবে। তাই তোমরা এই ক্লাসগুলিতে অংশগ্রহণ করলে তোমাদের লাভ ছাড়া ক্ষতি হবে না। দেখো, আমি আজকে কত নাম্বার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি? 394 নাম্বার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি ম্যাথে চলে যাচ্ছি। আমার উদ্দীপক ছিল কোন পারমাণবিক কণার নিশ্চল ভর 2.6 × 10⁻27 কেজি। আমাকে বলছে যে কণাটির নিশ্চল শক্তি EB এককে প্রকাশ করো। কণাটির নিশ্চল শক্তি কি এককে প্রকাশ করো? EB এককে প্রকাশ করো। পরবর্তীতে বলছে যে কণিকাটিকে যদি 0.93 c বেগে গতিশীল করা যায়, তখন এর মোট শক্তি হিসাব করো। মোট শক্তি কি করো? হিসাব করো। অবশ্যই আমি ইলেকট্রোভোল্টে হিসাব করব। এবং বলছে যে নিশ্চল শক্তির সাথে, অর্থাৎ এই প্রথম শক্তি যেটা ছিল এটার সাথে পরিবর্তিত শক্তিটা কি করার জন্য? তুলনা করার জন্য। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটা অ্যানসার করার চেষ্টা করব। দেখো ক নাম্বার প্রশ্ন, এখানে নিশ্চল ভর m0 সমান 2.6 × 10⁻27 কেজি, আলোর বেগ c সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আমাকে পরিবর্তিত শক্তি বা পরিবর্তিত ভর বা নিশ্চল শক্তি বের করতে হবে। পরিবর্তিত ভর বা কি বের করতে হবে? নিশ্চল শক্তি বের করতে হবে। এখানে আমি নিশ্চল শক্তিকে E0 দিলাম। E0 সমান ওয়াট। E0 সমান কত? ওয়াট দিলাম। এখন দেখো, আমরা জানি E0 ইকুয়াল, দেখো আমরা কি জানি? E0 ইকুয়াল m0 c²। m0 কি স্কয়ার? c²। এখন দেখো m0 এর মান এখানে আছে 2.6 × 10⁻27 এবং c এর মান হচ্ছে 3 × 10⁸
যেহেতু c স্কয়ার সুতরাং 3 × 10⁸ হোল স্কয়ার। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এককগুলি পরিত্যাগ করতেছি, পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখনই শুধুমাত্র এককগুলি আমি কি করব, লেখার চেষ্টা করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি এটাকে গুণ করি তাহলে আমরা কি পাবো, 2.6 × 10⁻27 ইনটু প্রথম বন্ধনী দিলাম 3 × 10⁸, প্রথম বন্ধনী শেষ করলাম হোল স্কয়ার। আমরা ইকুয়াল টিপলে আমরা পাবো 2.34 × 10⁻10, 2.34 × 10⁻10। আমি আরেকটা লাইন লিখব 2.34 × 10⁻10 জুল। 10⁻10 কি জুল। আমি এটাকে একটি ইলেকট্রোভোল্টে নিয়ে যাব। এটাকে কিসে নিয়ে যাব, ইলেকট্রোভোল্টে নিয়ে যাব, কারণ ইলেকট্রোভোল্টে আমাকে নিয়ে যেতে বলছে, ইলেকট্রোভোল্ট আমাকে কি করতে বলছে, নিয়ে যেতে বলছে। সুতরাং E not equal 2.34 × 10⁻10 by 1.6 × 10⁻19 ইলেকট্রোভোল্ট, 19 ইলেকট্রোভোল্ট। অর্থাৎ আমি কেন এটা পাই না, আমরা যখন যে শক্তিটা থাকবে সেই শক্তিটাকে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করি, ইলেকট্রনের আদান দিয়ে ভাগ করি, তাহলে ইলেকট্রোভোল্ট এককে আমরা কি পাবো, শক্তি পাবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে দেখি 2.34 × 10⁻10 ডিভাইডেড প্রথম বন্ধনী 1.4 × 10⁻19, প্রথম বন্ধনী শেষ, ইকুয়াল টিকলাম, আমরা পাচ্ছি 1.46 × 10⁹ ইলেকট্রোভোল্ট। অর্থাৎ যখন কোনো একটি ইলেকট্রনের, যখন কোনো একটি পারমাণবিক কণিকার নিশ্চল ভর 2.6 × 10⁻27 কেজি, তখন ওই কণিকাটির নিশ্চল শক্তি বা কি আদি শক্তি বা নিশ্চল শক্তি হবে 1.46 × 10⁹ ইলেকট্রোভোল্ট। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় নাম্বার খ নাম্বার প্রশ্নটা করব। প্রথমে খ নাম্বার প্রশ্নে আমরা কি করব, ওই যে মোট শক্তি হিসাব করব, পরিবর্তিত মোট শক্তি হিসাব করব। এখানে আমরা প্রথমে লিখব ক হতে নিশ্চল শক্তি E not equal 1.46 × 10⁹ ইলেকট্রোভোল্ট, এটা লিখে রাখবো। এবং এখানে লেখা আছে V equal 0.93 C, 0.93 কি C, এটাকে আমরা এখানে রেখে দিলাম। এরপরে আমরা এটা ছিল কার্বেট কণিকার বেগ, ঠিক আছে, কণিকার বেগ। এবার যদি আলুর বেগ কল্পনা করি, আলুর বেগ হবে c, আলুর বেগ হবে কি c, এবং পরিবর্তিত শক্তি বা মোট শক্তি সমান হবে, মোট শক্তি E সমান জানি না, মোট শক্তি E সমান কি জানি না। এখন আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। দেখো ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, খ নাম্বার আমরা জানি E equal mc², E equal কি স্কয়ার mc²। এখন দেখো ভরবেগের আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে আমরা জানি যে m0 by square root of 1 minus b² by c² equal m। অর্থাৎ পরিবর্তিত ভর বা আপেক্ষিক ভর বা ভর গতিশীল হওয়ার কারণে, বস্তু গতিশীল হওয়ার কারণে যে ভর পরবর্তীতে যে ভর পাওয়া যায় সেই ভর m সমান, অর্থাৎ গতিশীল ভর m সমান স্থির ভর m0 by square root of 1 minus square root of 1 minus b² by c²। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে নক করবে, আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে বলার জন্য। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে মানগুলি বসাবো। আমি m এর মান যদি বসাই তাহলে আমরা এখানে পাবো m by square root of 1 minus b² by c² into c² into কি স্কয়ার c²। এখন দেখো আমি এখানে যদি এটা m0 হবে, অবশ্যই m0 হবে, তাহলে আমি এটাকে একটু সুন্দর করে লিখলে যদি লিখি তাহলে দেখো কিভাবে লিখবো, m0 এর মান হচ্ছে
দেখো m নট এর মান, এখানে m নট এর মান কিন্তু ছিল, m নট এর মান কি ছিল, m নট এর মান ছিল 2.6 into tan inverse 27 kg। তাহলে আমি এখানে লিখব 2.6 into tan inverse 27। আমি এককগুলিকে পরে লেখার চেষ্টা করব, এখন আমি একক লিখব না, এককগুলি পরবর্তীতে সংশোধন করব। ইনটু c মানে হচ্ছে যে 3 into 10 to the power 8 হোল স্কয়ার, 8 কি হোল স্কয়ার। এরপরে আছে দেখো প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা কি লিখতে পারি, এরপরে আমরা লিখতে পারি স্কয়ার রুট অফ 1 মাইনাস b এর মান ছিল 0.93 c b স্কয়ার। আমি পরে লিখতেছি যেহেতু b স্কয়ার বাই c স্কয়ার, তাহলে আমি একসাথে করে ফেলি b বাই c হোল স্কয়ার, এই c c চলে যাবে। এখন যদি আমি টোটাল ক্যালকুলেশন করি, তাহলে একটু দেখো আমি সরাসরি ক্যালকুলেশন করব। সরাসরি যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো e ইকুয়াল, দেখো আমি ক্যালকুলেশন করে দেখতে চাই, আমরা এই উপরের রাশিটা পেয়েছিলাম, দেখো উপরের রাশিটা আমরা কি পেয়েছিলাম 2.34 into tan inverse 10, 2.34 into tan inverse 10 এটা পাইছিলাম, ঠিক আছে পূর্ববর্তী ক্যালকুলেশনে। এবং এখানে আমরা পাবো রুট 1 মাইনাস 0.93 হোল স্কয়ার। এখন টোটাল যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি পাই, টোটাল ক্যালকুলেশন করলে 2.34 into tan inverse 10 ডিভাইডেড রুট 1 মাইনাস 0.93 স্কয়ার, 0.93 স্কয়ার। তাহলে আমরা টোটালি পাবো 6.37 into 6.37 into tan inverse 10, tan inverse 10 অর্থাৎ এত জুল পাবো, 6.37 into tan inverse 10 জুল পাবো, কারণ শক্তির একক জুল। এখন আমি এটাকে ইলেকট্রোভোল্টে নিয়ে যাব, ইলেকট্রোভোল্টে যদি নিয়ে যাই তাহলে আমাকে কি করতে হবে, tan 1.6 into tan inverse 19 দিয়ে ভাগ করতে হবে, 1.6 into tan inverse 19 দিয়ে আমাকে ভাগ করতে হবে, এবং একক লিখতে হবে কি ইলেকট্রোভোল্ট। আমি যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, দেখো আমরা পাবো E ইকুয়াল আমরা পাবো, ক্যালকুলেশনটা আমরা একটু করি দেখি, আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, 6.37 into tan inverse 10 ডিভাইডেড প্রথম বন্ধনী 1.6 into tan inverse 19 প্রথম বন্ধনী শেষ ইকুয়াল 3.98 into 10 to the power 9 ইলেকট্রোভোল্ট, 3.98 into কত 10 to the power 9 ইলেকট্রোভোল্ট। অর্থাৎ যদি কোনো একটি কণিকা 0.93 c বেগে গতিশীল হয়, সেই ক্ষেত্রে কণিকাটির পরিবর্তিত শক্তি বা মোট শক্তি হবে 3.98 into 10 to the power 8 ইলেকট্রোভোল্ট। আমাকে পরের অংশ বলছে যে নিশ্চল শক্তির সাথে কি গতিশীল শক্তির তুলনা করো, নিশ্চল শক্তির সাথে গতিশীল শক্তির তুলনা করো। আবার E বাই E নট ইকুয়াল, E ছিল গতিশীল শক্তি, E নট ছিল নিশ্চল শক্তি, তাহলে E বাই E নট ইকুয়াল 3.98 into 10 to the power 9 ইলেকট্রোভোল্ট। এখানে এটা ছিল কত 1.46 into 10 to the power 9 ইলেকট্রোভোল্ট, ইলেকট্রোভোল্ট চলে যাবে 10 to the power 9, 10 to the power 9 চলে যাবে, তাহলে বাকি থাকবে কত, আমরা একটু ক্যালকুলেশন করি 3.29 ডিভাইডেড 1.46, তাহলে আমরা টোটালি পাবো 2.7 অর্থাৎ আমরা এখানে লিখব E ইকুয়াল 2.7 E নট, E ইকুয়াল 2.7 E নট। তার মানে হচ্ছে যে গতিশীল অবস্থায় শক্তি স্থির অবস্থার শক্তির 2.7 গুণ, বা গতিশীল কণিকার শক্তি নিশ্চল কণিকার শক্তির 2.7 গুণ, 2. কত গুণ 7 গুণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথম সৃজনশীল প্রশ্নটি আশা করি বুঝতে পারছো। একটা বুঝলে তোমরা অসংখ্য সৃজনশীল প্রশ্নের সমাধান খুব সহজে করে ফেলতে পারবে। এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব, দেখো আরেকটি প্রশ্নের সমাধান, সৃজনশীল প্রশ্ন 2। কোন নির্দিষ্ট একটি ধাতব পৃষ্ঠে, বা আমি এভাবে লিখি নির্দিষ্ট একটি ধাতব পৃষ্ঠে
5000 অ্যাংস্ট্রম কোন একটি নির্দিষ্ট ধাতব পৃষ্ঠে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলে তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলে ফটো ইলেকট্রন মিশ্রিত হয়। ফটো ইলেকট্রন কি হয়? মিশ্রিত হয়। নির্দিষ্ট একটি ধাতব পৃষ্ঠে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলে ফটো ইলেকট্রন মিশ্রিত হয়। কিন্তু নিবৃত্তি বিভব 0.7 ভোল্ট 0.7 ভোল্ট করা হলে ফটো তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায়। দেখো, নির্দিষ্ট একটি ধাতব পৃষ্ঠে যদি আমি 5000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলি, সেই ক্ষেত্রে ফটো ইলেকট্রন মিশ্রিত হবে। কিন্তু নিবৃত্তি বিভব মানে কি? যে বিভবে, অর্থাৎ ইলেকট্রন যে বিভবের ফটো পর্যন্ত কি হয় না, মিশ্রিত হয় না, সেই বিভবকে নিবৃত্তি বিভব বলবো। এর পরবর্তীতে হলে কিন্তু কি হবে? ইলেকট্রন মিশ্রিত হবে। অর্থাৎ 0.7 ভোল্ট করা হলে ফটো ইলেকট্রিক ক্রিয়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এখানে বলা হয়েছে A is equal 6.63 into 10 inverse 34 জুল সেকেন্ড। জুল কত? সেকেন্ড। আমাকে ক নাম্বার প্রশ্নে অ্যানসার চেয়েছে ধাতুটির কার্যাপেক্ষক নির্ণয় করো। ধাতুটির কার্যাপেক্ষক বা শোষণ শক্তি নির্ণয় করো। কার্যাপেক্ষক বা কি নির্ণয় করো? শোষণ শক্তি নির্ণয় করো। খ নাম্বার আমাকে বলছে অপর একটি তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলে অপর একটি তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলে নিবৃত্তি বিভব 1.2 ভোল্ট হয়। নিবৃত্তি বিভব 1.2 ভোল্ট হয়। নিবৃত্তি বিভব কত হয়? 1.2 ভোল্ট হয়। আপতিত আলো তরঙ্গদৈর্ঘ্যের তুলনা করো। আপতিত আলো তরঙ্গদৈর্ঘ্য তুলনা করো। তরঙ্গদৈর্ঘ্যে কি করো? তুলনা করো। ঠিক আছে? আপতিত আলো তরঙ্গদৈর্ঘ্যে তুলনা করো। অর্থাৎ আমি এখানে দুই ধরনের কম্পাঙ্কের বা তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি ফেলেছি। প্রথমটা ছিল 5000 অ্যাংস্ট্রমের আলোকরশ্মি তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি ফেলেছি। পরবর্তীতে আরেকটি তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি ফেলেছি। এই দুই ধরনের তরঙ্গদৈর্ঘ্য কি করতে বলছে? তুলনা করতে বলছে। আমাকে প্রথমে বলছে যে কার্যাপেক্ষক নির্ণয় করার জন্য, প্রথম তরঙ্গদৈর্ঘ্য কি নির্ণয় করার জন্য? কার্যাপেক্ষক নির্ণয় করার জন্য। ঠিক আছে? তাহলে এখন দেখো, এখানে প্রথম তরঙ্গের আলোর ক্ষেত্রে আমরা ক নাম্বার অ্যানসার করব। ক নাম্বার, প্রথম তরঙ্গের আলোর ক্ষেত্রে আমরা দেখতেছি যে তরঙ্গদৈর্ঘ্য λ1 ইকুয়াল 5000 অ্যাংস্ট্রম। এটার মানে হচ্ছে যে 5000 ইনটু 10 ইনভার্স 10 মিটার। 5000 ইনটু কত? 10 ইনভার্স 10 মিটার। এরপর আছে নিবৃত্তি বিভব যদি আমি V1 ধরি, V1 সমান আমরা পাবো 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট। ইলেকট্রনের চার্জ E সমান হবে 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। E সমান 1.6 ইনটু 10 ইনভার্স কত? 19 কুলম্ব। C সমান আমরা পাবো 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। H সমান দেয়া আছে 6.63 ইনটু 10 ইনভার্স 34 জুল পার সেকেন্ড। জুল কত?
পার সেকেন্ড এই জিনিসটা আমাদের দেয়া আছে আমাকে বের করতে বলছে কি আমাকে বের করতে বলছে কার্য অপেক্ষক আমাকে কি বের করতে বলছে কার্য অপেক্ষক বের করতে বলছে প্রথমে আমরা আপতিত ফোটনের শক্তি বের করব আপতিত ফোটনের কি বের করব শক্তি বের করব কারণ আমরা জানি না আপতিত ফোটন কত শক্তি নিয়ে কি করছে আপতিত করছে আপতিত ফোটনের শক্তি যদি আমি কি ধরি h-1 ধরি তাহলে h-1 সমান আমাকে এখানে কি করতে হবে বের করতে হবে h-1 সমান হচ্ছে যে hc/λ1 hc/t1 λ1 কারণ আমরা নিউ সমান জানি যে c/λ নিউ সমান কি জানি c/λ এখানে আমি মানগুলি বসাচ্ছি 6.63 into tan inverse 34 into 3 into 10 to the power 8 নিচে λ1 সমান হবে 5000 into tan inverse 10 5000 into কত tan inverse 10 প্রিয় শিক্ষার্থী না বুঝলে আমাকে বলতে হবে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে দেখো আমরা কি পাচ্ছি টোটালি পাচ্ছি 3.978 কিভাবে পেলাম 6.63 into tan inverse 24 into 3 into 10 to the power 8 ডিভাইডেড প্রথম বন্ধনী দিয়ে শুরু করব 5000 into tan inverse 10 প্রথম বন্ধনী শেষ এরপরে ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পরে আমরা পাবো 3.978 into tan inverse কত পাবো tan inverse 19 পাবো tan inverse 19 জুল পাবো 19 জুল ঠিক আছে এটাকে আমরা ইলেকট্রোভোল্টে নিয়ে যাব একটু কিসে নিয়ে যাব ইলেকট্রোভোল্টে নিয়ে যাব যদি ইলেকট্রোভোল্টে নিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো দেখো ইলেকট্রোভোল্টে নিয়ে গেলে বা এটা ছিল পাওয়ার নাম্বার বা h-1 equal 3.978 into tan inverse 19 by 1.6 into tan inverse 19 এটা আমরা কিসে নিয়ে যাচ্ছি ইলেকট্রোভোল্টে নিয়ে যাচ্ছি তাহলে h-1 সমান ইলেকট্রোভোল্টে করলে 3.978 into tan inverse 19 এখানে tan inverse 19 কাটাকাটি দিই by 1.6 করলে আমরা পাবো 1.6 যদি আমরা করি আমরা টোটালি পাচ্ছি 2.49 ইলেকট্রোভোল্ট 2.49 ইলেকট্রোভোল্ট অর্থাৎ আপতিত কণাটি যে শক্তি নিয়ে আপতিত হবে সেই শক্তির পরিমাণ হবে 2.49 ইলেকট্রোভোল্ট 2.49 ইলেকট্রোভোল্ট 49 ইলেকট্রোভোল্ট ঠিক আছে তাহলে দেখো আমরা আপতিত ফোটন কি পেয়ে গেলাম শক্তি পেয়ে গেলাম এখন ধাতুটির কার্য অপেক্ষক যদি আমি এটাকে এখানে লিখে রাখি h-nu সমান 2.49 ইলেকট্রোভোল্ট এবার দেখো মনে করি কার্য অপেক্ষক কার্যাপেক্ষককে আমি W0 দিয়ে প্রকাশ করলাম কার্যাপেক্ষক কি W0 আমরা জানি h-nu1 equal k max plus W0 অর্থাৎ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি গতিশক্তি প্লাস কি শক্তি স্থিতিশক্তি এখানে বলছে যে সর্বোচ্চ নিবৃত্তি বিভব কি নিবৃত্তি বিভব সর্বোচ্চ অর্থাৎ এই মানের নিবৃত্তি বিভব যদি এখানে প্রয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে না কোনো ইলেকট্রন নির্গত হবে না ঠিক আছে যদি কোনো ইলেকট্রন নির্গত না হয় সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এটাকে এক নং সমীকরণ দেব দেখো কাইনেটিকে এক নং সমীকরণ দেব আবার ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হবে
সর্বোচ্চ গতিশক্তি হবে, দেখো সর্বোচ্চ গতিশক্তি kmax ইকুয়াল হবে kmax ইকুয়াল 0.7 ইলেকট্রোভোল্ট। 0. কত ইলেকট্রোভোল্ট? 7 ইলেকট্রোভোল্ট। অর্থাৎ ভোল্টটা কিসে হয়ে যাবে? ইবি তে পরিণত হয়ে যাবে। অর্থাৎ ভোল্ট এখানে আছে, আমরা সর্বোচ্চ গতিশক্তি সমান জানি যে সর্বোচ্চ স্থিতিশক্তি। সর্বোচ্চ গতিশক্তি সমান কি জানি? সর্বোচ্চ স্থিতিশক্তি, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ স্থিতিশক্তি, এখানে স্থিতিশক্তি মানে আমরা জানি যে ইবি। স্থিতিশক্তি মানে কি? ইবি। এখানে বি সমান হচ্ছে 0.7, ই মানে ই, তাহলে 0.7 ইবি হবে, ইলেকট্রোভোল্ট হবে, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ গতিশক্তি যদি এত হয়, তাহলে আমরা 1 নং থেকে লিখতে পারি H₀ সমান 0.7 ইভি প্লাস ওমেগা নট। আমি এখানে মানটা বসে দিই, এখানে আমরা মানটা পাইছিলাম কত? 2.49 ইভি, 2.49 ইভি, ঠিক আছে? এই মানটা আমরা পেয়েছিলাম এখানে। এখন আমরা এই পক্ষান্তর করব এবং মান বের করার চেষ্টা করব। পক্ষান্তর করব এবং কি বের করার চেষ্টা করব? মান বের করার চেষ্টা করব। বা ওমেগা W নট সমান 2.49 মাইনাস 0.7 ইলেকট্রোভোল্ট, বা এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে 2.42 ইলেকট্রোভোল্ট, 2.42 ইলেকট্রোভোল্ট। অর্থাৎ ধাতুটির কার্য অপেক্ষক হবে, ধাতুটির কার্য অপেক্ষক হবে, সরি এখানে মনে হয় ভুল হয়েছে, এটা হবে 14 থেকে লিখে 7 9 7 1 1.79 ইলেকট্রোভোল্ট হবে। 1.79 কি হবে? ইলেকট্রোভোল্ট হবে। অর্থাৎ ধাতুটির কার্য অপেক্ষক হবে 1.79 ইলেকট্রোভোল্ট। 1.79 কি ভোল্ট? ইলেকট্রোভোল্ট। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। যদি কোনো একটি ধাতুতে ধাতব পৃষ্ঠে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হয় এবং সেই ক্ষেত্রে যদি নিবৃত্তি বিভব 0.7 ভোল্ট করা হয় এবং তড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে ধাতুটির কার্য অপেক্ষক হবে 1.79 ইলেকট্রোভোল্ট। 1.79 কি ভোল্ট? ইলেকট্রোভোল্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন বলছে যে অপর একটি তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলে নিবৃত্তি বিভব কত হয়? 1.2 ইলেকট্রোভোল্ট হয়। 1.2 ইলেকট্রোভোল্ট হয়। আপাতত আলোক তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গদৈর্ঘ্য কি করতে বলছে? তুলনা করতে বলছে। অর্থাৎ আমরা দুইটা তরঙ্গদৈর্ঘ্যই কি করব? বের করব। দুইটা তরঙ্গদৈর্ঘ্য আমরা কি করব? বের করার চেষ্টা করব। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করতে পারি? খ নাম্বার দ্বিতীয় ক্ষেত্রে আলোর তরঙ্গদৈর্ঘ্য, দ্বিতীয় ক্ষেত্রে আলোর তরঙ্গদৈর্ঘ্য λ2, দ্বিতীয় ক্ষেত্রে আলোর তরঙ্গদৈর্ঘ্য কি মনে করলাম? λ2 মনে করলাম। এবং নিবৃত্তি বিভব V2 সমান, আমরা এখানে লিখব 1.2 ভোল্ট। 1.2 ভোল্ট আমাদের দেয়া আছে, ঠিক আছে? এখন দেখো প্রিয় শিক্ষার্থী, সুতরাং সর্বোচ্চ গতিশক্তি হবে K max, কত? K max, সর্বোচ্চ গতিশক্তি যদি K max ধরি, আমরা এটাকে K max 1 ধরি, কারণ প্রথমে আমরা K max ধরেছিলাম, এটা K max 2 ধরি, তাহলে হবে এটা ইনটু E, তার মানে 1.2 ইনটু EB, 1.2 ইনটু কি? EB, কারণ সর্বোচ্চ গতিশক্তি সমান, অর্থাৎ K max সমান স্থিতিশক্তি। K max সমান কি? স্থিতিশক্তি। এখানে B মানে হচ্ছে 1.2 B, E মানে E, তাহলে K max সমান কি হবে? 1.2 EB হবে। আশা করি বুঝতে পারছো তোমরা শিক্ষার্থী। তাহলে আমরা আরো কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি কার্যাপেক্ষক ওমেগা নট 1, প্রথমটাকে আমরা ওমেগা নট বলছিলাম, এটাকে ওমেগা নট 1 সমান জানি না। ওমেগা নট 1 সমান কি? কার্যাপেক্ষক ওমেগা নট 1 সমান জানি না। এখানে কার্যাপেক্ষক ওমেগা নট 1 সমান কত সেটা আমরা চাইলে বের করতে পারি, আর না চাইলে বের করতে না পারি। কিন্তু আমাকে বলছে যে গ নাম্বার থেকে আমাকে কি বলছে? কার্যাপেক্ষক একই রকম বলছে, কারণ তরঙ্গদৈর্ঘ্য একই হলো ধাতু কিন্তু একটি, তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন হলো ধাতু কিন্তু কি হবে? একই রকম হবে। সুতরাং আমরা এখানে কার্যাপেক্ষক কি লিখতে পারি?
1.79 ইলেকট্রোভোল্ট লিখতে পারি। কেন 1.79 ইলেকট্রোভোল্ট লিখলাম? কারণ আমি এটাকে W নট লিখি, কারণ আমি এটা লিখলাম শুধু এই কারণে ধাতু একটা, অর্থাৎ ধাতু একই কিন্তু তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন। সুতরাং ধাতু একই হলে অবশ্যই তার কি হবে? কার্যাপেক্ষ সেম হবে। কার্যাপেক্ষ কি হবে? সেম হবে। আবার এবং এখানে আমরা লিখি, আমরা জানি কোন ক্ষেত্রে? দ্বিতীয় ক্ষেত্রে h নিউ 2 সমান কার্যাপেক্ষ প্লাস k max 1 বা 2, k max 1 বা কি 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? h নিউ 2 বের করব। কি বের করব? h নিউ 2 বের করব। যদি h নিউ 2 বের করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো? h নিউ 2 সমান 1.79 প্লাস এটা সমান আমরা কত পাবো? 1.2। টোটালি আমি ইলেকট্রোভোল্ট লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি পাবো? আমরা পাবো 2.99 ইলেকট্রোভোল্ট। 2 কত পাবো? 99 ইলেকট্রোভোল্ট পাবো। ঠিক আছে, এটা হচ্ছে পরিবর্তিত তরঙ্গ, অর্থাৎ পরবর্তী তরঙ্গদৈর্ঘ্যে ফোটনের শক্তি। পরবর্তী তরঙ্গদৈর্ঘ্যে কিসের শক্তি? ফোটনের শক্তি। আমাকে বের করতে বলছে কি? তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে তুলনা করতে বলছে। তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্ডা 1 এবং ল্যাম্ডা 2 এর মধ্যে কি করতে বলছে? তুলনা করতে বলছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমি ক হতে প্রথম তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ল্যাম্ডা 1 এবং শক্তি h নিউ 1 সমান, আমরা কথা বলছিলাম, শক্তি h নিউ 1 সমান আমরা পেয়েছিলাম 2.49 ইলেকট্রোভোল্ট। 2.49 ইলেকট্রোভোল্ট পেয়েছিলাম। সুতরাং h নিউ বাই h নিউ 2 সমান h নিউ 2 সমান 2.49 বাই 2.99 ইলেকট্রোভোল্ট বাই ইলেকট্রোভোল্ট কাটাকাটি যাবে। তাহলে আমরা এখানে h বাদ যাবে। টোটালি আমরা কি পাবো? দেখো টোটালি আমরা পাবো h কাটাকাটি গেলে আমরা টোটালি পাবো 2. অর্থাৎ আমি এখানে দশমিক থেকে তুলে নিলে 249 বাই 299 কি সমান পাচ্ছি? যে এটা নিউ 1 বাই নিউ 2 সমান পাচ্ছি 249 বাই 299। এটাকে আমি 2 নং সমীকরণ দিলাম। এটাকে আমি কয় নং সমীকরণ দিলাম? 2 নং সমীকরণ দিলাম। আমার দরকার কি? তরঙ্গদৈর্ঘ্য। আমার দরকার কি? তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত। তাহলে তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত যদি আমি করতে চাই সেই ক্ষেত্রে দেখো আমাকে কি করতে হবে? আমি 2 নং সমীকরণ এখানে প্রয়োগ করব, বা নিউ 1 সমান c বাই ল্যাম্ডা 1 এবং নিউ 2 সমান c বাই ল্যাম্ডা 2 এবং আমরা এখানে পাবো 249 বাই 299, বা এটাকে আমরা যদি করি c বাই ল্যাম্ডা 1 ইনটু ল্যাম্ডা 2 বাই c ইকুয়াল 249 বাই 299। c চলে যাবে, ল্যাম্ডা 2 বাই ল্যাম্ডা 1 ইকুয়াল 249 বাই 299। ল্যাম্ডা 2 বাই ল্যাম্ডা 1 ইকুয়াল 249 বাই কি 299। বা আমি যদি একটু ব্যস্তকরণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো? দেখো ল্যাম্ডা 1 বাই ল্যাম্ডা 2 সমান 299 বাই 249। 299 বাই কি 249। কাইন্ডলি একটু দেখবা প্লিজ। আমি যদি এখানে কাটাকাটি দিই তাহলে আমরা কি পাবো? কাটাকাটি দিলে কি দিয়ে কাটতে পারি? 2 এর 6 9 6 15 2 9 7 9 7 16 কিছু দিয়ে কাটাকাটি যাবে? 6 424 5 59 যাচ্ছে না। তাহলে আমরা কিভাবে করতে পারি কাটাকাটিটা? দেখো আমরা এটাকে চাইলে নিশ্চয়ই কাটাকাটি দিতে পারবো। দেখি কিভাবে কাটাকাটি করা যায়।
দেখো আমরা ওটুকুই লিখে দিই, আমরা সূত্রতে যাচ্ছি না, তাহলে আমরা এখানে লিখতেছি λ1/2 λ2 সমান 299/249। এটাই হচ্ছে ওই যে তরঙ্গ দুটির দৈর্ঘ্যের অনুপাত। তরঙ্গ দুটির কিসের অনুপাত? তরঙ্গ দুটির অনুপাত। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন করব, সেই সৃজনশীল প্রশ্নের সমাধান করার পর আজকের ক্লাস এখানে শেষ করে দেব। আর মাত্র 5 থেকে 7টা মিনিট আমাদের লাগবে, তাহলে একটু ধৈর্য সহকারে ক্লাসে অংশগ্রহণ করো প্রিয় শিক্ষার্থী। খুব দ্রুতই শেষ করে দেব। ধরি দেখো এটা 3 নাম্বার সৃজনশীল প্রশ্ন। কত নাম্বার সৃজনশীল প্রশ্ন? ধরো 370 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাস উপযোগী দেখো 370 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রাণীর বসবাসের উপযোগী একটি গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানীরা একটি গ্রহের সন্ধান পেয়ে নাসার বিজ্ঞানীরা 50 বছর বয়সী একটি কাসিমকে 50 বছর বয়সী একটি কাসিমকে, কাসিম মানে কচ্ছপের মতো না, কচ্ছপ, কাসিমকে 0.7 সি বেগে কি করে চলমান নভোযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে সি বেগে চলমান নভোযানে করে ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়। ওই গ্রহের উদ্দেশ্যে কি করে পাঠাইছে, ঠিক আছে? ওই গ্রহের উদ্দেশ্যে পাঠায়। কাসিমের ভর কাসিমের ভর 30 কেজি। কাসিমের ভর কত কেজি? 30 কেজি। এবং গড়ায়ু 450 বছর। গড়ায়ু কত বছর? এবং গড়ায়ু 450 বছর। 450 বছর। এক আলোকবর্ষ সমান এক লাইট, LIGHT লাইট ইয়ার ইকুয়াল এক আলোকবর্ষ সমান 9.46 into 10 to the power 12 মিটার। 9.46 into 10 to the power 15 মিটার, সরি 15 মিটার হবে। 10 to the power কত মিটার হবে? 15 মিটার হবে। আমাকে বলছে যে, আমাকে কি বলছে? ক নাম্বার প্রশ্ন আমার অ্যানসার চেয়েছে চলন্ত অবস্থায় কাসিমের শক্তি নির্ণয় করো। চলন্ত অবস্থায় কাসিমের শক্তি নির্ণয় করো। কাসিমের শক্তি নির্ণয় করো। এরপরে খ নাম্বারে আমাকে চেয়েছে কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে কিনা। কাসিমটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে কিনা। ঠিক আছে? পারবে কিনা। তাহলে আমার এখানে বলছে যে 370 আলোকবর্ষ দূরে নাসার বিজ্ঞানীরা প্রাণীর বসবাস অনুযায়ী একটি গ্রহের সন্ধান পেয়েছেন এবং সেই গ্রহে 0.7 সি বেগে চলমান নভোযানে করে একটি কাসিমকে পাঠিয়ে দিয়েছেন। কাসিমের ভর 30 কেজি এবং কাসিমটি সর্বোচ্চ 450 বছর বাঁচতে পারে এবং এক আলোকবর্ষ সমান 9.46 into 10 to the power 15 মিটার হলে কাসিমটি তার মরে যাওয়ার আগেই ওই গ্রহে পৌঁছতে পারবে কিনা সেটা আমাকে বের করতে বলছে এবং চলন্ত অবস্থায় কি বের করতে বলছে? শক্তি বের করতে বলছে। তাহলে আমরা খ নাম্বার লিখব চলন্ত অবস্থায় শক্তি। চলন্ত অবস্থায় কি শক্তি বের করব। এখানে ব্যাগ v সমান 0.7 সি। 0.7 কত? সি। কাসিমের ভর m0 সমান 30 কেজি। কাসিমের ভর m0 সমান কি? 30 কেজি, তাই না? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমাকে চলন্ত অবস্থায় শক্তি E সমান বের করতে বলছে। আমি বাংলাতে লিখলাম না। আমরা জানি E সমান mc স্কয়ার। E সমান কি স্কয়ার? mc স্কয়ার। আবার m সমান আমরা জানি m সমান হচ্ছে m0 বাই স্কয়ার রুট অফ
1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। লেখা বোঝা না গেলে আমাকে জানাতে হবে, লেখা বুঝতেছি না। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে পাইলাম কি m সমান m নট বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে একটা সি স্কয়ার আছে না, সেই সি স্কয়ারটা আমি এখানে বসিয়ে দেব। এবার আমি এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করব। m নট মানে 30 কেজি ইনটু c সমান 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার, 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার। এখানে আমি মানটা বসাবো ঠিক এভাবেই। দেখো 1 মাইনাস 0.7 c বাই c হোল স্কয়ার, কারণ এটা v স্কয়ার বাই c স্কয়ার কে v বাই c হোল স্কয়ার লিখতে পারি। v এর মান হচ্ছে 0. v এর মান হচ্ছে কত? 0.7 c। v এর মান হচ্ছে কত? 0. ঠিক আছে, তাহলে v এর মান যদি 0.7 c বাই c হয়, v এর মান যদি 0.7 c বাই c হয়, আমরা এখানে c c কাটাকাটি দেব। যদি c c কাটাকাটি দিই তাহলে আমরা এখানে টোটাল ক্যালকুলেশন করে আমরা পাবো, দেখো আমরা কি পাবো, দেখো আমরা পাবো e ইকুয়াল, আমরা টোটাল ক্যালকুলেশন করলে আমি এভাবে লিখি 3 ইনটু 30 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার। দেখো আমরা কি পাই, বাই এখান থেকে আমরা পাবো 1 মাইনাস 0.7 হোল স্কয়ার, এটা কি হবে? রুট হবে। তাহলে আমরা টোটাল ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কি পাচ্ছি, দেখো ক্যালকুলেশন করলে আমরা টোটাল ক্যালকুলেশন করলে আমরা পাবো 42 কেজি। কত কেজি? 42 কেজি। সরি আমরা এখানে টোটালি আমরা ক্যালকুলেশন করি 42 কেজি ইনটু, আমরা এখানে ক্যালকুলেশন করি 3.78 ইনটু 10 টু দি পাওয়ার 18, 3.78 ইনটু 10 টু দি পাওয়ার 18 জুল, এই 18 পাবো, বা 3.78 ইনটু 10 টু দি পাওয়ার 18 জুল। অর্থাৎ কসবটি যখন গতিশীল অবস্থায় থাকবে বা কাসেমটি যখন গতিশীল অবস্থায় থাকবে, সেই ক্ষেত্রে তার গতিশীল শক্তি হবে 3.78 ইনটু 10 টু দি পাওয়ার 18 জুল। তোমরা একটু দেখলেই বুঝতে পারবে খুব সহজেই। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নটা আলোচনা করার চেষ্টা করব। আমার পরবর্তী প্রশ্ন ছিল কচ্ছপটি জীবিত অবস্থায় ওই জায়গায় ফুসতে পারবে কিনা, কচ্ছপটি জীবিত অবস্থায় ওই জায়গায় ফুসতে পারবে কিনা। দেখো এখানে আমাকে বলছে যে 1 লাইট ইয়ার, 1 লাইট, এক আলোকবর্ষ, LIGHT, 1 লাইট ইয়ার সমান 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 15 মিটার। সুতরাং 370 লাইট ইয়ার্স ইকুয়াল 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 15 ইনটু 370, 300 কত? 70 মিটার। তাহলে আমরা টোটাল ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? আমরা টোটাল ক্যালকুলেশন করলে পাবো 3.5 ইনটু 10 টু দি পাওয়ার 18 মিটার, অর্থাৎ 10 টু দি পাওয়ার 18 মিটার পাবো। অর্থাৎ 370 আলোকবর্ষ মানে ওই কচ্ছপটাকে বা কাসিমটাকে 3.5 ইনটু 10 টু দি পাওয়ার 18 মিটার পথ অতিক্রম করতে হবে। এবং নভোযানের ব্যাগ হচ্ছে 0.7 সি, 0.7 সি, এটা আমাকে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন আমি লিখব নিশ্চল সময় ব্যবধান টি নট এবং গতিশীল সময় ব্যবধান টি হলে, নিশ্চল সময় ব্যবধান টি নট এবং গতিশীল সময় ব্যবধান যদি কি হয়,
দেখো এখানে আমরা লিখব t0 সমান, দেখো কাইন্ডলি আমরা কি লিখতে পারি, t0 সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখব t সমান সে কত হবে 450 বছর। t সমান কত হবে, t সমান হবে দেখো গতিশীল সময় বা আমি এখানে গতিশীল সময় লিখব না, আমরা এখানে লিখব কাসিমটি ওই গ্রহে যেতে সময় t হলে, ওই গ্রহে যেতে সময় যদি কি হয় t হয়, তাহলে t সমান আমরা লিখব, t সমান আমরা কি লিখব, দেখো t সমান আমরা লিখব 3.5 into 10 to the power 18 by 0.7 c, c মানে হচ্ছে 3 into 10 to the power 8, অর্থাৎ এত সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড সময় লাগবে, এত সেকেন্ড সময় লাগবে। এই সময়টাকে এখানে যদি আমি ভাগ করি 3.5 into 10 to the power 18 কে যদি 0.7 into 3 into 10 to the power 8 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 1.67 into 10 to the power 10 10 to the power কত 10 সেকেন্ড সময় পাবো, 10 to the power 10 সেকেন্ড, অর্থাৎ আমার এই সময়টা লাগবে 1.67 into 10 to the power 10 সময় লাগবে। অর্থাৎ কোথায়, পৃথিবী থেকে তাকে ওই গ্রহ যেতে সময় লাগবে 1.67 into 10 to the power 10 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এই যে এই সময়ে তার বয়সের পরিবর্তন কত হবে সেটা আমরা দেখব। এই সময়ে তার বয়সের পরিবর্তন হবে কত হবে সেটা আমরা দেখব। দেখো এই সময়টা তার লাগতেছে না, এই ক্ষেত্রে তার বয়সের পরিবর্তনটা আমরা যদি কাউন্ট করি সেই ক্ষেত্রে আমরা কি পাবো, দেখো আমরা পাবো, দেখো এটাকে আমি ইয়ারে নিয়ে যাই, সেকেন্ডটাকে ইয়ারে নিয়ে যাই, সেকেন্ডটাকে যদি আমি ইয়ারে নিয়ে যাই তাহলে এক বছরে কত সেকেন্ড আমরা একটু দেখব। এক বছর হচ্ছে একদিনে 86,400 সেকেন্ড, তাই না? 24 into 60 into 60, তার মানে 24 ঘন্টা 86,400 সেকেন্ড। এটাকে যদি আমি 365 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 31 লক্ষ। তাহলে এটা আমরা পাবো ঠিক এরকম 1.67 into 10 to the power 10 বাই, আমরা ভাগ করলে পাবো 31 5 3 6 0 0 0। এটাকে যদি আমি ভাগ করি তাহলে দেখো আমরা ভাগ করলে কি পাই, ভাগ করলে আমরা পাবো, দেখো আমরা কি পাবো ভাগ করলে 1.67 into 10 to the power 10 divided 31536 ভাগ করলাম, আমরা টোটাল পাইছি 529 বছর। 500 কত বছর 29 বছর, তাই না? 529 বছর, 529.55 এই যে বছর লাগবে। একটু কাইন্ডলি আরেকটু ক্যালকুলেশন করে দেখি, ইনটু root 1 minus 0.7 হোল স্কয়ার, 0.7 কি হোল স্কয়ার, তাহলে কত পাচ্ছি আমরা 378 পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে পাবো t সমান পাবো, এই t সমান পাবো কত 529.55 ইয়ার, অর্থাৎ এইটা পাবো আমরা। এটা ছিল তার স্থির সময়, অর্থাৎ সে যদি
কোনো সমস্যায় না পড়তো তাহলে তার এত বছর অর্থাৎ গতিশীল থাকার যে সময়টা সেই সময়টা যদি স্থির থাকতো তাহলে তার 529.55 বছর সময় লাগতো। এখন দেখো আমরা জানি t not equal t equal দেখি t equal t not by square root of 1 minus b square by c square বা t not equal t into square root of 1 minus b square by c square। এখন আমি এখানে মানগুলি বসানোর চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যদি মানগুলি বসাই তাহলে আমরা কি পাবো, বা t not equal root এটা ছিল 529.55 root 1 minus 0.7 c by c whole square c চলে গেছে। তাহলে আমরা টোটাল এখানে ক্যালকুলেশন করলে পাবো 378.18 ইয়ার্স, অর্থাৎ এত সময় লাগবে। অর্থাৎ কচ্ছপটি গতিশীল অবস্থায় যখন থাকবে তার বয়স হবে, তার সময় ব্যবধান হবে 378.18 বছর। তাহলে এই 378.18 বছর পরে তার মোট বয়স হবে অর্থাৎ কাসেমটি যখন, অর্থাৎ সে যদি গতিশীল অবস্থায় থাকে এত বছর পরে সে কোথায় বুঝবে, কবে বুঝবে। সুতরাং কাসেমটি গতিশীল অবস্থায়, আবার বলতেছি কাসেমটি ওই গ্রহে পৌঁছাতে মোট সময় সমান, দেখো সে 50 বছর বয়সে গেছিল, সে গতিশীল ছিল 378.18 বছর। তাহলে টোটাল তার সময় লাগছে 7 5 12 428.18 বছর। 428 কয় বছর? 18 বছর। কাসিমটার গড় বয়স কত? কাসিমটার গড় বয়স ছিল কত? 450 বছর। তার মানে কাসিমটি 450 বছর পরে মরে যাওয়ার কথা। 450 বছর পরে কি হওয়ার কথা? মরে যাওয়ার কথা। 450 বছর পরে মরে যাওয়ার কথা থাকলেও সে 700 কত বছর পরে কোনে পৌঁছছে? সে 428.18 বছর পরে ওই গ্রহে পৌঁছবে। তার মানে সে জীবিত অবস্থায় পৌঁছবে নাকি মৃত অবস্থায় পৌঁছবে তোমরা ধারণা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি বিভিন্ন টার্মের উপর যে কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদের সামনে করলাম, এগুলি সবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলির একটাও যদি ভালো করে বুঝো তাহলে এগুলি সম্পর্কিত আরো 20টা নিজেরা করতে পারবে। তাই তোমরা পড়ালেখার প্রতি গুরুত্ব দাও, ভালো দেখো, দোয়া করিও। আসসালামু আলাইকুম।